আপনার নতুন নাটকের জন্য আর নায়িকার খোঁজ করতে হবে না, শুধু একটু ঘষা মাজা করে নেবেন। এই 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 মানুষের সামনে অত সহজে মাথা নামাবি না, বস। নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। আজ বহু অপেক্ষার পরে বিনোদিনী সিনেমাটা আমাদের মধ্যে চলে এলো। বিনোদিনী সিনেমাটার সম্বন্ধে যদি বলতে হয় তাহলে তো এটা গল্প নয়, এটা একটা ইতিহাস। যারা অভিনয় নিয়ে পড়াশুনো করেন, মূলত রঙ্গমঞ্চের অভিনয় নিয়ে, তাদের কাছে বিনোদিনী দাসী একটা অমর এবং স্মরণীয় নাম। আর এরকম একটা চরিত্র, যে চরিত্রটাকে কোনোভাবে ব্যাখ্যা করা যায় না, বা ব্যাখ্যা করার চেষ্টা করলেও সেটা অপপ্রচেষ্টা হবে, সেই রকম চরিত্রকে নিয়ে অনেক নাটক মঞ্চস্থ হয়েছে, বড় পর্দায় মানে সিনেমার আকারেও এসেছে। কিন্তু রামকমল মুখার্জি যে কাজটি করলেন, সেই কাজটি কিন্তু একটু হাটকে, অনবদ্য। তিনি এই সিনেমাটা করার জন্য দীর্ঘ 5 বছরের ওপরের সময় অতিবাহিত করেছেন। তাকে যদি গিরিশ ঘোষ মনে করে নিই কিছুক্ষণের জন্য, তাহলে তার সাথে তার বিনোদিনী দাসী সমান্তরালভাবে নিজেকে নিয়োজিত করেছে, যাপন করেছে, মননে নিয়েছে এই বিনোদিনী দাসী চরিত্রটা করার জন্য। আর সেখানেই সম্ভবত একটা ভালো নটি বিনোদিনীর সংস্করণ আমরা দেখতে পেলাম 2025-এ এসে। যেটা বলছিলাম, এর আগে প্রচুর বার মঞ্চে অভিনীত হয়েছে, আর পাশাপাশি আমাদের বড় পর্দা বা সিনেমার পর্দাতেও আমরা কিন্তু এই নটিকে দেখেছি। কিন্তু এবারেরটা আলাদা কেন? এইটাই হচ্ছে আসল প্রশ্ন। এবারেরটা আলাদা হবার কারণ, এখানে বিনোদিনী সে নিজেকে সত্যিকারের মনে করে নিয়েছেন, আমি যেন বিনোদিনী দাসীর নবজন্ম। আর এই জায়গাটা মনে করার কারণেই আমার মনে হয় যে এই সিনেমাটার সফলতা চলে আসবে অতি শীঘ্রই। তবে রঙ্গমঞ্চের ব্যাপার তো, সফলতা কিন্তু সিনেমা রিলিজের আগেই এসে গেছে। তার কারণ ন্যাশনাল স্কুল অফ ড্রামা, রঙ্গমঞ্চ নিয়ে যারা পড়াশুনো করতে ভালোবাসেন, শিক্ষিত হতে ভালোবাসেন, উচ্চমানের অভিনয় শিক্ষা নিতে ভালোবাসেন, তাদের কাছে এনএসডির নাম অজানা এটা কিন্তু বলা যেতে পারে না। আর সেই এনএসডি থেকে সিনেমা রিলিজের মাত্র কয়েকটা দিন আগে ডাক পেয়েছিলেন এই পরিচালক রামকমল মুখার্জি এবং 2025-এর বিনোদিনী রুক্মিণী মৈত্র। সত্যি কথা বলবো, সিনেমাটা দেখার পরে একটা কথা বলতে হয়, রামকমল মুখার্জিকে প্রণাম জানাই। রুক্মিণী মৈত্রকে সামনাসামনি কোনোদিন যদি সুযোগ আসে দেখা হওয়ার, তাহলে নিশ্চয়ই করে মাথা নত করে প্রণাম জানাবো। আর পাশাপাশি এখানে তো প্রচুর চরিত্র নিয়ে এই গল্প, এই ইতিহাস, আর সেই ইতিহাসের মধ্যে একটা বড় জায়গা নিয়ে রয়েছেন গিরিশ ঘোষ, নাট্যাচার্য গিরিশ ঘোষ, যাকে সেই সময় যে কোনো নাটকের দলে পরিচালক হিসাবে কিন্তু গ্রহণ করতে পারত। তিনি নিজের দলে এমন কিছু শিক্ষিত অভিনেতা অভিনেত্রীকে নিয়ে অভিনয় করাতে চেয়েছিলেন, যেটা ইতিহাস হয়ে রয়ে যাবে। আর তার ওই প্রচুর পরিশ্রমের মধ্যে একটা ফসলের নাম বিনোদিনী দাসী। এই সিনেমাটিতে বিশেষ করে বিনোদিনী দাসীকে একেবারে ছেলেবেলা থেকে দেখানো হয়েছে। ওই 10-12 বছর বয়স। ট্রেলারে টিজারে দেখেছি যে ছেলেবেলা থেকেই তার অভিনয়ের প্রতি আসক্তি। বেশ্যাগৃহে জন্ম হলেও সেই জগতে সে থাকতে চায় না। সে সবটা ওই বয়সেই বুঝতে পারে। তার প্রতি যে সমস্ত পুরুষ একটু তির্যক নজরে দেখছে, আস্তে আস্তে সে বেড়ে উঠছে, সবটা সে বুঝতে পারে। এবং সে তাই তড়িঘড়ি করে গঙ্গাবাই বা তার গোলাপের হাত ধরে নৃত্যে সঙ্গীতে তালিম নিয়ে চটজলদি একটা পরিপক্ক অভিনেত্রী হতে চেয়েছিলেন। সেই ইতিহাস আমরা জানি। আস্তে আস্তে বেড়ে ওঠা, তারপরে বেঙ্গল থিয়েটারের শরৎ ঘোষের ডিরেকশনে বেশ কিছু অভিনয় করার পরে ধীরে ধীরে একদিন গিরিশ ঘোষের নজরে পড়ে যাওয়া। ব্যাস, জীবনটা যেন এক লহমায় বদলে গেল।
গিরিশ ঘোষ, নাট্যাচার্য, তার চরণে একবার যদি স্থান পাওয়া যায় তাহলে অভিনেত্রী হিসাবে আর কোনো কষ্ট থাকবে না, ভাবনা থাকবে না, চিন্তা থাকবে না, শিক্ষার কোনো অভাব থাকবে না, নিজেকে উজাড় করে দেওয়া যাবে, আর তো কিছু নেই তার জীবনে। এইভাবে বেশ চলছিল। কিন্তু মাত্র 25 বছর বয়সে, যদি 12 বছর বয়সে ইতিহাস অনুযায়ী তার অভিনয় জীবন শুরু হয়, 13টি বছর অভিনয় করে একেবারে অভিনয়ের মধ্য গগনে পৌঁছে, আর যখন মানুষ এক ঝলক তাকে মঞ্চে দেখবার জন্য পাগল উন্মাদ হয়ে যাচ্ছে, যে কোনো শো হচ্ছে, সব টিকিট হাউসফুল হয়ে যাচ্ছে, কিন্তু এই সব কিছু ছেড়ে তিনি কেন নির্বাসিত করলেন নিজেকে নিজে, সেটার জন্যই কিন্তু এই সিনেমাটি আপনাদের দেখতে হবে। এত সুন্দর বুননে রামকমল মুখার্জি সিনেমাটি বুনেছেন, সেখানে কোনো জায়গায় সে এডিটিং বলুন, সঙ্গীত বলুন, নৃত্য বলুন, একটি জিনিসেও আঙুল দিয়ে দেখাতে পারবে না এটা একটু ওরম হলে ভালো হতো, সেরম হলে আরো মনোগ্রাহী হতো। একেবারে নিখুঁত প্রযোজনা। আমি সিনেমাটা দেখতে দেখতে খানিকক্ষণের জন্য যেন কোথায় ভাবছিলাম আমি মঞ্চে কিছু দেখছি, হ্যাঁ, পর্দায় নয়। একটা কথা বারবার মনে হচ্ছে, ওই গিরিশ ঘোষ বর্তমান সময়ে 2025-এ দাঁড়িয়ে কৌশিক গাঙ্গুলিকে ছাড়া আর কাউকে মানাবে না। এইটা মনে হয় দেব এবং ওই রামকমল মুখার্জি দুজনে মিলে ঠিক করেছিলেন। হ্যাঁ, সঠিক চয়ন, সঠিক প্রয়োগ। একটু অন্যভাবে বলতে ইচ্ছা করছে, আপনারা যৌথবদ্ধভাবে হয়তো বিনোদিনীকে ফিরিয়ে দিলেন আমাদের মধ্যে। বিনোদিনীর জীবনে সবার প্রথমে যে পুরুষ এসেছিলেন, সেই পুরুষটির নাম রাঙাবাবু। কিন্তু রাঙাবাবু আর কোনোদিন বিনোদিনী দাসীকে জানাতে পারেননি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু পাশে পাশে ছায়ার মতন সারাটা জীবন ছিলেন। সেই রাঙাবাবুর চরিত্রে রাহুল বোস। বহুদিন পরে দেখলাম, মনটা ভরে গেল, অসাধারণ অভিনয়। আর রুক্মিণী মৈত্রর কথা আর একবার বলি, রুক্মিণী মৈত্র এই সময়ে দাঁড়িয়ে এমন একজন অভিনেত্রী তৈরি হয়েছেন, ওই হিরো বা নায়কের প্রয়োজনকে মিটিয়ে দিতে পারে। আর এটা তো একেবারে নারীকেন্দ্রিক ছবি। এই ছবি নিয়ে আমরা বারবার শুনেছি বড় দুশ্চিন্তায় ছিলেন প্রযোজক, পরিচালকরা, এবং সেই দুশ্চিন্তার কারণ একটি, এই ছবিটি নারীকেন্দ্রিক, এখানে কোনো নায়কের প্রয়োজনটুকুও নেই। এবং এই ছবি দাঁড় করাতে গেলে কতটা সঠিক হবে আজকের 2025-এ দাঁড়িয়ে, সেটা নিয়ে অনেকের মনে সংশয় ছিল। কিন্তু সেদিনই সব সংশয় মিটে যায় যেদিন স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার হয়ে যায়, যেটা আজ থেকে 140-41 বছর আগে করা সম্ভব হয়নি ওই জঘন্য পুরুষ শাসিত সমাজে আর ওই ব্রাহ্মণের ভেগদারি পৌরোহিত্যের চাপে। আর সেটাই যখন এত বছর পরে সম্ভব হয়েছিল, তখনই কিন্তু আমরা বুঝে ফেলেছিলাম বিনোদিনী সুপারহিট হবে। এক হারিয়ে যাওয়া ইতিহাস, সেই ইতিহাসকে দেখার জন্য ছোট ছোট বাচ্চাদেরও পারলে নিয়ে যান। আরেকটি চরিত্রের কথা না বললে না, বড় বেইমানি করা হবে। রঙ্গমঞ্চের বিষয় তো, নটি বিনোদিনী তার পর্দার মানুষ ছিলেন না। সেটা হচ্ছে দাশুর চরিত্র, গৌতম হালদার। যা অভিনয় করলেন, তার ওই চিরাচরিত অভিনয়ের ধরনটাই দাশুর চরিত্রের সঙ্গে যেন একেবারে সঠিকভাবে খাপে খাপ হয়ে গেল। আরও বিভিন্ন, গুরমুখ রায়, মীর, অসাধারণ। যতটুকু সময় পেলেন একেবারে নিজেকে ঢেলে দিয়ে গেলেন। এদেরকে আগে তো বেশি বেশি করে সিনেমায় ব্যবহৃত হতে দেখিনি। তাহলে কি দিন বদলের পালা শুরু হয়ে গেল? বাংলা সিনেমার সত্যিই সুদিন এলো। আর আজকের সিনেমায় আরেকটি জায়গা হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সেই শ্রীরামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল। ভালো অভিনয় করেছেন, তবে এইটা নিয়ে হয়তো দু এক কথা হতে পারে। এই নটি বিনোদিনী গিরিশ ঘোষের জীবনে শ্রীরামকৃষ্ণ কিন্তু একটা অনেক বড় পরিধি নিয়েছিলেন। সেই ব্যাপ্তিটাকে যেন ছোঁয়া গেল না। শুধুমাত্র ঠাকুরকে দেখাবার তাগিদটুকুই অনুভূত হলো। আর আরেকটু যত্ন করে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এই চন্দনবাবুর মধ্যে ফুটিয়ে তোলার প্রচেষ্টা থাকতো, সেটা কিন্তু খুব ভালো লাগতো। সেই জায়গাটা একটু
একটু খটকা লেগেছে। হয়তো আপনাদের রিসার্চ ওয়ার্ক অন্য মাত্রা এনে দিয়েছিল, কিন্তু আপামর বাঙালি আমরা যেভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের তার পোশাক আশাক, তার ওই যে মুদ্রা, তার যে বাচনভঙ্গি, সেগুলো, এটা তো সত্যি এখন কেউই বেঁচে নেই যে সেই ঠাকুর কিভাবে কথা বলতেন সেটা বলে শোনাবেন বা আমাদের বলে দেবেন। কিন্তু একটা চিরাচরিত ভাবনা ছিল তার কথা বলার। সেই কথা বলার ভাবনাটা একেবারে ভেঙে দিয়ে আপনারা নিশ্চয়ই, আবারও বলছি, রিসার্চ করেছেন। হয়তো এটাই সঠিক, ঠাকুর এভাবেই কথা বলতেন। কিন্তু ওই বাঙালির মন তো পুরনো জিনিসকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। বিশেষ করে আরেকটি জায়গা, এই যে স্টার থিয়েটার নামকরণ, তার আগে বিনোদিনী, তারপরে বি, তারপরে স্টার, আবার ঘুরে 141 বছর পরে এই যে বিনোদিনী থিয়েটার হলো, সেই বি থিয়েটারটা কিন্তু দ্বিতীয়বার অপশান ছিল। কারণ প্রথম অপশানটা ছিল বিনোদিনী থিয়েটার। সেটা যখন সমাজ একেবারে নক্করজনকভাবে আটকে দিল, তখন এলো বি থিয়েটার। সেটাও যখন আটকে দিল, তখন কিন্তু গিরিশ ঘোষের স্ত্রী, তিনি কিন্তু এই স্টার, আকাশের তারা, অভিনয় জগতের নক্ষত্র হিসাবে স্টার থিয়েটার নামটি দিয়েছিলেন। এটা একটু কন্ট্রিবিউশন, তো ইতিহাসের কন্ট্রিবিউশনে সেই মানুষটাকে যদি একটু দেখিয়ে দেওয়া যেত, তাহলে মনে হয় বৃত্তটা সম্পূর্ণ হতো। যারা প্রযোজক, পরিচালক, তারা হয়তো মনে করতে পারেন যে রিভিউ করতে বসে জ্ঞান তোমাকে কে দিতে বলেছে। যদি সেরকম আপনাদের কিছু মনে হয়, তাহলে নিজ গুণে ক্ষমা করে নেবেন। বলতে তো অনেক কিছু ইচ্ছা করছে, কিন্তু না, তাহা বলা যাবে না। ইতিহাস অনেকেই জানেন, তবুও দেখতে যাবেন শুধুমাত্র ওই গিরিশ ঘোষ, বিনোদিনী, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, রামকমল মুখোপাধ্যায়, আর সবার পিছনে দেবাদিদেব, দেবের জন্য, যিনি একার কাঁধে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যত রকমের ধারা আছে বয়ে নিয়ে বৈতরণী পার করতে চলেছেন। সবাই ভালো থাকবেন, বুঝলেন? আজকের দিনটা খুব আনন্দের দিন। যারা যারা সিনেমাটি দেখেছেন তারা উদযাপন করুন, আর যারা সিনেমাটি দেখতে যাবেন তারাও মনে মনে উদযাপন করুন যে আমাদের সময় এলো বুঝি ইতিহাস রচনা করার, ইতিহাসকে ফিরে পাওয়ার। নমস্কার।